যদি আধার কার্ড অবৈধ হয় তাহলে মোদিও অবৈধ, যদি রেশন কার্ড অবৈধ হয়, যদি ভোটার কার্ড অবৈধ হয়, অমিত শাহ অবৈধ। আমি নিজে খুব বেশি হয়তো অষ্টম শ্রেণী পাস করেছি, তা আমি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক অ্যাডমিট কোথা থেকে? আমি মমতা বালা ঠাকুরের সঙ্গে আমরাও বসবো অনশনে। একটা দাবি হয়েছে মতুয়াদের বা নমশূদ্র যারা আছে তাদের যেন ভোটার লিস্ট থেকে নাম কাটা না যায়। ঠাকুর বাড়িতে মতুয়া সাধু সন্তরা অনশনে বসেছে এবং 4 জনের স্যালাইন চলছে এবং প্রত্যেকে বয়স্ক দেখলাম। সেই শান্তনু ঠাকুর বলছে এরা রোহিঙ্গা, এরা মুসলিম। আরে শান্তনু ঠাকুর, তুমি তো কবে কোন দিন বলে ফেলবে, তুমি রাজনৈতিক নেশা এত মত্ত, তুমি কোন দিন হয়তো বলে ফেলবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মুসলিম ছিল, রোহিঙ্গা ছিল। তুমি ভুলে গেছো। তুমি যে এমপি হয়েছো শুধুমাত্র তুমি ঠাকুর বাড়ির সন্তান, সেই কারণে তুমি এমপি হয়েছো। তোমার রাজনৈতিক পরিচয় অন্য কিছু ছিল না কোনোদিনও। তোমার এই ঠাকুর বাড়ির বহু শিষ্য আছে, সেই কারণে যে কোনো দল তোমাকে এমপির টিকিটটা দেয় তবে তুমি এমপি হয়েছো। ভুলে গেছো এদের অবদান। এদেরকে বলছো তুমি এরা রোহিঙ্গা, এরা মুসলিম। তোমাকে নিন্দা করার ভাষা আমার জানা নেই। তো স্বাভাবিক কারণে শান্তনুর যে চেলা চামুন্ডাগুলো, এদের মধ্যেই 4 কেলাসের পণ্ডিত আছে, বটতলার একটা উকিল আছে, আর জগন্নাথ সরকাররা আছে। এরা তো শঙ্কিত হয়ে উঠল, এই ভেবে শঙ্কিত হয়ে উঠল যে সরল মতুয়ারা যদি বুঝে ফেলে যে তাদেরকে এইভাবে ঠকানো হচ্ছে, বারবার ঠকানো হচ্ছে, যুগ যুগ ধরে ঠকানো হচ্ছে, তাহলে মতুয়ারা তাদের চামড়া ছাড়িয়ে নেবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে বার্তা দেব, রাজনীতির জন্য আলাদা প্রাঙ্গণ আছে। ঠাকুর বাড়িটাকে একটু রাজনীতি থেকে দূরে রেখে, ফ্ল্যাগ ফেস্টুন থেকে দূরে রেখে আমরা যার যার রাজনৈতিক মতাদর্শ সে থাকতে পারে, কিন্তু সবার আগে আমরা কি, আমরা ঠাকুর বাড়ির যারা মার বাবা আছি, তারপরে মতুয়া, তারপরে যে তৃতীয় স্থানে রাজনীতি। এটা কি সঠিক কি সঠিক না? সবার আগে আমরা হচ্ছে কি মতুয়া, তারপরে যে রাজনীতি। আজকের যে রাজনীতি করছে সে কালকে পরিবর্তন করতে পারে, কিন্তু আমি নমশূদ্র, আমি হিন্দু, আমি মতুয়া, আমার কোনোদিন পরিবর্তন হবে। নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় একটি জরুরি বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টি হলো এসআইআর, এবং এই এসআইআর এ ক্ষতিগ্রস্ত হয়েছেন একটি বড় সম্প্রদায়, আমাদের ভূমিপুত্র বাঙালিদের কথা বলছি, মতুয়া সম্প্রদায়। এই মতুয়া সম্প্রদায়ের মানুষ 2-3টি দলে বিভক্ত হয়ে গেছেন, রাজনৈতিক দলে বিভক্ত হয়ে গেছেন। তারা ভেবেছেন যে এই রাজনীতির সঙ্গে যুক্ত হলে বোধহয় তাদের অধিকার প্রতিষ্ঠা হবে। এই সহজ সরল মানুষগুলো বুঝতে পারেননি, এখন একটু একটু বুঝতে পারছেন যে রাজনৈতিক দলগুলো তাদের ব্যবহার করেছে ভোট ব্যাংকের জন্য। এবং সবচেয়ে বড় কথা, এই রাজনৈতিক দলগুলি এদের প্রভাবিত করতে কিন্তু ওই পরিবারের সন্তানদেরই কিন্তু তারা তুলে নিয়ে এসছেন। এটা বিরাট বড় পরিকল্পনা। মতুয়া সম্প্রদায় জানেন যে তাদের যে গুরুচাঁদ হরিচাঁদের যে ঠাকুর বংশ, সেই বংশের একজন ছিলেন পিএন ঠাকুর। তিনিও ভেবেছিলেন যে রাজনীতির সঙ্গে সরাসরি যোগ করলে হয়তো সাংবিধানিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো সহজে প্রতিষ্ঠা করা যাবে, যার জন্য তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। অল্প কিছুদিনের মধ্যেই তার ভুল ভেঙেছিল। যে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তার লড়াই, ওই দলগুলোর মধ্যেই, সর্ষের মধ্যেই ভূত থেকে গেছে। তারপর তো অনেক যুগ চলে গেছে, পরবর্তী প্রজন্মের মতুয়ারা এসছেন, তারা এইসব বিষয়ে খুব যে একটা খবরাখবর রেখেছেন তা নয়, তারাও কিন্তু প্রলোভনে বিভিন্ন রাজনৈতিক দলের ছাতার তলায় জড়ো হয়েছেন, সেই একই কারণে, অস্তিত্ব রক্ষার জন্য। সেই অস্তিত্ব রক্ষা কিন্তু আজকে সংকটে দাঁড়িয়েছে। আজকের মতুয়া সম্প্রদায় একটু একটু করে বুঝতে পারছেন। এখনো বলবো না যে তারা পুরোপুরি হৃদয়ঙ্গম করেছেন যে রাজনীতি তাদের জন্য নয়, তাদের প্রতিষ্ঠা করতে হবে তাদের সংগঠনের মধ্যে দিয়ে। রাজনীতিতে কোনো দলে যেতেই হবে, এর কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। যাই হোক, সে অন্য প্রসঙ্গ, ওনাদের ব্যাপার, ওনারা ভালো করে বলতে পারবেন। কিন্তু আমাদের যা মনে হয়েছে, এই মতুয়া সম্প্রদায়কে ভয় পায়। কারা ভয় পায়? বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি। কেন? অনেকে বলেন যে হিন্দু রাষ্ট্র তৈরি হচ্ছে, হিন্দুত্বের দাবিদার হচ্ছে বিজেপি। কিন্তু সত্যি কি তাই? হিন্দুত্বের দাবিদার কিন্তু নন। কেন? মোহন ভাগবত নিজেই বলেছেন হিন্দু কোনো ধর্ম নয়।
এবং ভারতের শীর্ষ আদালতও তাই বলে দিয়েছেন। কিন্তু তারা আসলে কি? তারা ব্রাহ্মণ্যবাদী। আপনি আরএসএস এর পর পর যারা ওখানকার যে নেতা হয়েছেন, যারা সর্বাধিনায়ক, দেখুন প্রত্যেকে ব্রাহ্মণ। আর এই ব্রাহ্মণ্য বংশের মানুষজনই কিন্তু সেই বল্লাল সেনের আমল থেকে তারা কিন্তু গ্রাস করার চেষ্টা চালিয়েছে ভারতের তথা বাংলার ভূমিপুত্রদের। আপনাদের কাছে আমি যেটা হাজির করতে চাইছি যে মতুয়ারা আত্মঘাতী কেন বলছি, এই বিষয়ে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলছেন। মতুয়া বংশের মানুষজন বলছেন, মতুয়া বংশের বাইরে যারা মতুয়া ধর্মে বিশ্বাস রাখেন তারা বলছেন। হ্যাঁ, আরেকটা কথা, তাদের কিন্তু হিন্দু হিসেবে চিহ্নিত করার একটা চেষ্টা চলছে। যেমন বুদ্ধদেবকে, বৌদ্ধ ধর্মকে, সেখানে আপনাদের বিষ্ণুর 10 অবতারের মধ্যে 9ম অবতার বানিয়ে দেওয়া হয়েছে এবং এও বলা হয়েছে যে বুদ্ধদেব যে শাক্য বংশে জন্মেছিলেন সেই শাক্য বংশই নাকি ওই রামচন্দ্রের যে পূর্বপুরুষ ইক্ষ্বাকু সেই বংশেরই রাজা ছিলেন। সেরকম ভাবেই তৈরি করা হয়েছে, যার কোনো প্রামাণ্য নথি নেই। তো ব্রাহ্মণ্য বংশের মানুষজন চাইছেন ব্রাহ্মণ্য ধারাকে বজায় রাখার জন্য যা যা করা উচিত, প্রথম থেকে তাই করে আসা হয়েছে এবং এখনো সেই প্রচেষ্টা চলছে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পরপর আপনাদের কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি যে কেন বলছি যে মতুয়ারা আজ সংকটে, মতুয়ারা আত্মঘাতী। সদ্য বিহারে এসআইআর এর নাম বাদ গেছে প্রায় 65 লক্ষ মানুষের, কিন্তু রহস্যজনকভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই বাদ যাওয়ার নামের তথ্য প্রকাশ করতে চায়নি, পরে শীর্ষ আদালতের নির্দেশে প্রকাশ করেছে। কিন্তু কি কারণে এদের নাম বাদ গেছে তার কোনো বিস্তারিত তথ্য আজ পর্যন্ত দেয়নি। 26-এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে। হিন্দু বা মুসলিম কাদের নাম বাদ যাবে, কতজনের নাম বাদ যাবে সে সম্পর্কেও নির্বাচন কমিশন এখন হিসেব নিকেশ করছে। সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে না বিষয়টি। আর এর মধ্যেই মানবতাবাদী ও নাগরিক অধিকার সংগঠনের অন্যতম সদস্য এবং কর্মী মানিক ফকির বলেছেন, অন্যান্যদের সঙ্গে মতুয়ারাও বাস্তুচ্যুত হবেন, দাস প্রথার বলি হবেন। কি বলেছেন মানিক ফকির? এই মুহূর্তে যা অবস্থা, ভোটার তালিকা যদি তাকানো যায় তাহলে দেখা যাবে যে 75 থেকে 80টি আসন মতুয়াদের ভোটে নির্ভর করছে পশ্চিমবঙ্গের বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে। সেখানে অলরেডি শুভেন্দু বলে ফেলেছেন যে দরকার নেই 100% এসআইআর, অন্তত 50%ও যদি করা যায় তাহলে ওদের গত নির্বাচনের যে অঙ্কের হিসেব সেই অনুযায়ী তারা পৌঁছে যেতে পারবে তাদের নির্দিষ্ট লক্ষ্যে। এখন মতুয়াদের যে বিষয়টা হচ্ছে, আপনি তো অনেক দিন ধরে বলছেন, রাজনৈতিক দলগুলো বা রাজ্যের শাসক দল যা বলছে তার কথা আপনি অনেক আগে থেকে বলেছেন, কেউ কান দেয়নি আপনার কথায় তখন। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে মতুয়াদের কাছেও কিন্তু রাজ্য সরকার বা অন্যান্য রাজনৈতিক দল পৌঁছতে পারছে না। বিজেপি যে শিবির করেছে সেখানে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর লাল রঙের, গোলাপি রঙের, হলদে রঙের নানা রকম কার্ড দিচ্ছে 100 টাকার বিনিময়ে, বলছে এটা আগে করো তারপর হবে। এখান থেকেও তাদের লাখ লাখ টাকা চলে আসছে হাতেতে। তারপর কি দাঁড়াচ্ছে, এরা কি করবে এরপর? দেখুন, কোনো মূল্য নেই। কোনো মূল্য নেই। তার কারণ হচ্ছে আদৌ ভোট হবে কিনা সেটা অনেক পরের প্রশ্ন। আমার বাংলার যদি 1.5 কোটি 4.5 কোটি মানুষ বিপদের মধ্যে পড়ে তাহলে কি ঘটনা ঘটতে চলেছে সেটা সবাই আমরা জানি। আর মতুয়াদের অবস্থা খুবই খারাপ। মতুয়া কেন, বহু মানুষ, কোটি কোটি মানুষের অবস্থা খারাপ। সুতরাং ভোটের কথা বলে কোনো লাভ নেই। আর শুভেন্দু অধিকারীদের মুখোশ খুলে পড়েছে, বিজেপিদের মুখোশ খুলে পড়েছে। আগামী দিনটা অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে। বাঙালি এবং বাংলার জয় হবে। ওরা যেটা করতে চাইছে ডিলিমিটেশন করে 2027 সালে পশ্চিমবঙ্গের এমপি সিট কমিয়ে অর্ধেক করে দিতে, অর্থাৎ 4.5 কোটি মানুষকে বাদ দিলে 18-19টা সিট হবে। সেক্ষেত্রে বাঙালি তার বার্গেনিং পাওয়ার হারিয়ে ফেলবে। এই টোটাল পরিকল্পনাটা ওদের আছে, যেটা বাঙালি করতে দেবেন। মতুয়ারা যে কার্ড করতে যাচ্ছে সে কার্ডগুলোতে লিখতে হচ্ছে তাদের যে আমরা হিন্দু। ওর কাট ফাট তো পরের কথা, এগুলো তো সব ঢপের গল্প। এগুলো মানুষ বিভ্রান্ত হচ্ছে। মূল জায়গাটা হচ্ছে হু আর কম্পেল টু সিক শেল্টার ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন। সে এসে আসার পর মিনিস্ট্রি অফ হোমে আশ্রয় চেয়েছে কিনা সেই কাগজটা দরকার। 2025-এর দুর্গা বিজয়ের দিন আরএসএস এর প্রতিষ্ঠা দিবসের 100 বছর পূর্ণ হলো। হিন্দুত্বের নিয়মে তারিখ নয়,
আরএসএস সংগঠন জন্মদিন পালন করে বিজয়া দশমীর তিথি মেনে। এই দিনের বৈশিষ্ট্য আর্যপুত্র রামচন্দ্রের হাতে অনার্য রাবণের হত্যার দিন। ঠিক একই কারণে ব্রিটিশ শাসক ভারতের ক্ষমতা হস্তান্তর করে 15ই আগস্ট 1947। লর্ড মাউন্টব্যাটেন 1942-এ জাপানের পরাজয়ের দিনটি ভারতে গৌরবময় করে রাখতে এই দিনটি বেছে নেয়। যুক্তির খাতিরে বলতে হয়, গান্ধীজি যেমন বলেছিলেন সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়, তেমনি জাপানের পরাজয় মানে তো সুভাষচন্দ্রের পরাজয়। আর সেই দিনটি আমাদের দেশে পালিত হয় স্বাধীনতা দিবস উপলক্ষে ধুমধামের সঙ্গে। এর বহু আগে থেকেই দেশে বুদ্ধদেবের প্রভাবে যে ব্রাহ্মণ্য ধর্ম লোপ পেয়েছিল, সেই ব্রাহ্মণ্য ধর্মকে প্রতিষ্ঠা করতেই হিন্দুত্বের আশ্রয় নিয়েছে তখনকার ব্রাহ্মণেরা। আর বর্তমানে সেই 100 বছর ধরে বিজেপির যিনি জন্মদাতা সেই আরএসএস সেই একই পথে চলেছে। আরএসএসও হিন্দুত্বের পুনঃপ্রতিষ্ঠা করে হিন্দু রাষ্ট্র গঠন করতে চায়। এমন কথা যারা বিশ্বাস করেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আরএসএস ও বিজেপি চায় ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করতে, আর হিন্দুত্ববাদ তাদের জন্য মুখোশ। ভাবছেন ধান ভানতে শিবের গীত কেন? মতুয়া প্রসঙ্গে এসব কথা কেন আছে? এই ব্রাহ্মণ্যবাদের মধ্যেই লুকিয়ে আছে মতুয়াদের সংকট। আরএসএস এর সর্বাধিনায়কের তালিকা দেখুন। মতুয়া ধর্মটিকে হিন্দু ধর্মের একটি শাখা হিসেবে প্রমাণ করার চেষ্টা অনেকে করছেন, হিন্দুত্ববাদীরা করছেন, এবং তার বাইরেও কিছু মানুষ বিদ্বজন আছেন তারাও করছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার একটা হরিবোল ধ্বনি দেন। এই হরিবোল ধ্বনি কি সেই বিষ্ণুর জন্য, না ওই মতুয়া ধর্মের যিনি প্রবর্তক সেই হরিচাঁদ ঠাকুরের জন্য? তারা যদি হিন্দুই থাকতেন তারা মতুয়া ধর্ম আলাদা করে তৈরি করলেন কেন? এই কথা নিয়ে কিন্তু কেউ কিছু বলছেন না। আমি আপনাদের এই মুহূর্তে বৌদ্ধ সংস্কৃতি এবং বাংলার ইতিহাস সম্পর্কে এক গবেষক শরদিন্দু বিশ্বাস কি বলছেন সেটা একটু আপনাদের শোনাতে চাই। শুনুন। আপনারা বুঝতে পারছেন যে সিএএ তে মতুয়া কার্ড কোনো কাজে লাগলো না। এরপরে যখন এসআইআর শুরু হলো তখন কি হলো? নির্বাচন কমিশন জানিয়ে দিলেন যে 2002 সালের ভোটার তালিকার নিবিড় সংশোধন তালিকায় যাদের নাম আছে, বাবা মায়ের নাম আছে, রিলেটিভের বিশেষ করে ঠাকুরদার ঠাকুরমার নাম আছে, তাদের ভোটার তালিকায় সরাসরি নেওয়া হবে। আর যাদের নেই তাদেরকে 11টা এবং সুপ্রিম কোর্টের তাবড়া খাওয়ার পরে 12টা, সেই 12টা ডকুমেন্ট দিয়ে তাদেরকে ভোটার তালিকায় নাম তুলতে হবে। এই ঘটনার পরে মতুয়া সমাজ থেকে জানা গেল যে 2001-এর পরে অর্থাৎ 2-এর পরেই নাকি এদেশে 1 কোটি মতুয়া চলে এসেছে। ফলে এই মানুষগুলোর নাম বাদ যাবে। এরা হিন্দুত্ব করছে, সেই হিন্দু মানুষগুলোই বাদ যাবে। তো স্বাভাবিক কারণেই শান্তনুর যে চেলা চামুন্ডাগুলো, এদের মধ্যেই 4 কেলাসের পণ্ডিত আছে, বটতলার একটা উকিল আছে, আর জগন্নাথ সরকাররা আছে। এরা তো শঙ্কিত হয়ে উঠল, এই ভেবে শঙ্কিত হয়ে উঠল যে সরল মতুয়ারা যদি বুঝে ফেলে যে তাদেরকে এইভাবে ঠকানো হচ্ছে, বারবার ঠকানো হচ্ছে, যুগ যুগ ধরে ঠকানো হচ্ছে, তাহলে মতুয়ারা তাদের চামড়া ছাড়িয়ে নেবে। মতুয়ারা এরপরে যেটা করবে, আছলা বাঁশের আড়ং ধোলাই দিতে শুরু করবে এই সমস্ত জালিয়াতদের, এই সমস্ত ঢপবাজদের। মতুয়া অর্থ মাতোয়ারা বা মেতে থাকা, আনন্দে থাকা। মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা গুরুচাঁদ বিশ্বাস তার অনুসারীদের মতুয়া নাম দেন।
মতুয়া ধর্মের প্রভাব বাংলার সনাতন ধর্ম নাথ ধর্ম থেকে। সেই নাথ ধর্মেরও প্রতিষ্ঠাতা আরেক বাঙালি মৎস্যেন্দ্রনাথ, যিনি মীননাথ নামেও পরিচিত। অধুনা বাংলাদেশের ঐতিহাসিক শিক্ষাবিদ ডক্টর শহীদুল্লাহ বলেছেন, মীননাথ ছিলেন 7ম শতাব্দীর মানুষ। বাংলার সহজিয়া বৌদ্ধ ধর্মের অনুসারী মীননাথ সহ 84 জন বৌদ্ধাচার্য ছিলেন। মীননাথ, কানুপা, লুটোপা, বিরূপা, সমপা এরা ছিলেন বাঙালি। নাথ ধর্মের মূল তত্ত্ব ছিল সবার ওপর মানুষ সত্য, তাহার উপরে নাই। যোগ সাধনার সিদ্ধ পুরুষ ও গুরু, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। নাথ ধর্মেও আনন্দে থাকাই সাধনা বলা হয়েছে। এই নাথ ধর্মের প্রভাবেই একসময় ভারত সহ নেপালেও প্রভাব বিস্তার করে এই নাথ ধর্মের গুরুরা। নেপালের রাজবংশের রাজা ছিলেন নরেন্দ্র দেব। এক ভয়ঙ্কর খরায় তিনি বাংলাদেশ থেকে মৎস্যেন্দ্রনাথকে নিয়ে আসেন। বয়সে বৃদ্ধ মৎস্যেন্দ্রনাথকে নিয়ে আসা হয় রথে করে। এসব 1500 বছর আগের ঘটনা। সেই হলো প্রথম রথযাত্রা, আজও পালিত হয়। ভারতে হিন্দুত্ববাদীদের এই পুরী সহ বিভিন্ন স্থানের এই রথযাত্রা কিন্তু সেই ধারারই অনুকরণ। মতুয়া ধর্মে বড়মা বেঁচে থাকতে থাকতেই, অর্থাৎ বীণাপাণি ঠাকুর বেঁচে থাকতে থাকতেই কিন্তু এই রাজনীতি ঢুকতে শুরু করে। রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল এবং আগে যে শাসক দল ছিল এখানে সিপিএম, তারাও কিন্তু তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। কিন্তু সবচেয়ে বেশি লাভবান যারা হয়েছেন তারা হচ্ছেন তৃণমূল এবং বিজেপি। বিজেপির মধ্যেও কিন্তু আবার কোন্দল শুরু হয়ে গেছে। তাদের যে 2 নেতা হয়েছেন, ওই ঠাকুর বংশের শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর, তারাও কিন্তু 2টি দলে বিভক্ত হয়ে গেছেন। মা বাবাও কিন্তু বিভক্ত হয়ে গেছেন। এইসব ব্যাপার তো তাদের পরিবারের মধ্যে চলছে। সে মনে পড়ে যাচ্ছে সে কৃষ্ণের যদু বংশের কথার মতন। আর যারা সাধারণ মতুয়া সরল মানুষগুলো, তারা কিন্তু ওই বলতে পারেন ওই ব্যাডমিন্টনের ওই ককের মতন হয়ে গেছেন, একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে এবং একবার এদিকে তারা যাতায়াত করছেন। এই মতুয়া ধর্মকে হিন্দু ধর্মের শাখা হিসেবে প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা চলছে, ইতিহাস কি বলছে? সত্যি কি তাই? মতুয়া ধর্ম কারা? মতুয়া মানে কি? মতুয়ার ইতিহাস কি? ছোট্ট করে একটা প্রতিবেদনের মধ্যে এই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরছি। যারা ঠাকুর বাড়িতে বর্তমান, নিজের ভাই ভাইয়ে ভ্রাতৃত্ব নেই, নিজের মাকে ছোট করতেও দ্বিধা করছে না, এটা মতুয়া সমাজের লজ্জা। মুখ দেখানো যাচ্ছে না চারিদিকে। মতুয়ারা কোনোদিনই হিন্দু নয়, মতুয়ারা কোনোদিনই হিন্দু নয়, মতুয়ারা কোনোদিনই হিন্দু নয়। যে যারা হরিগুরুচাঁদের দর্শনটাকে বিক্রি করছে, কেন লীলামৃতে পরিষ্কার লেখা আছে, প্রচারিল গুরুগম্ব সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। মতুয়ারা কোনোদিনই হিন্দু নয়। যদি হিন্দু হতো তাহলে আর হরিগুরুচাঁদের এই জগতে এই ভূমিকায় আসতে হতো না। এসআইআর আলাদা, সিএ আলাদা, আর মতুয়া মহাসংঘটা কিন্তু আলাদা। এই একটার সঙ্গে একটা গুলিয়ে ফেলবেন না। এসআইআর এ মতুয়াদের কোনো অসুবিধা নাই। যারা হিন্দু, যারা উদ্বাস্তু, তাদের কাউকে এদেশ থেকে যেতে হবে না, তাদের সবার নামই উঠবে। যারা হিন্দু, যারা উদ্বাস্তু, তাদের কাউকে এদেশ থেকে যেতে হবে না, তাদের সবার নামই উঠবে। যারা হিন্দু, যারা উদ্বাস্তু, তাদের কাউকে এদেশ থেকে যেতে হবে না, তাদের সবার নামই উঠবে। যারা হিন্দু, যারা উদ্বাস্তু, তাদের কাউকে এদেশ থেকে যেতে হবে না, তাদের সবার নামই উঠবে। ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে, কিন্তু যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে, কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। রাজবংশী কারা? হিন্দু। মতুয়া কারা? হিন্দু। মতুয়া কারা? হিন্দু। মতুয়া কারা? হিন্দু। তারা এসে বিপদে পড়ে যাচ্ছেন। এখন সেই ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে, মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে। বাংলার লোক, আমরা বাংলা, পূর্ব বাংলার লোক। আজকে আমরা মতুয়া, আমরা মানে সনাতনী, আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা আর পরীক্ষা দিতে রাজি নই। হিন্দু কোনো ধর্মরাই সেটাকে হিন্দু বানাচ্ছে, হিন্দু কোনো ধর্মরাই সেটাকে হিন্দু বানাচ্ছে, হিন্দু কোনো ধর্মরাই সেটাকে হিন্দু বানাচ্ছে। মতুয়া ধর্মের প্রবর্তক
হরিচাঁদ ঠাকুর এবং তার সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর, তারা প্রত্যেকেই দুটি বিষয় নিয়ে কথা বলেছেন। একটা কথা বলেছেন, মতুয়াদের পড়ালেখাটা করতে হবে, তবে তার ইতিহাস সম্বন্ধে তাদের একটা সম্যক একটা ধারণা তৈরি হবে, তাদের ঐতিহ্য সম্বন্ধে ধারণা তৈরি হবে। এবং গুরুচাঁদ ঠাকুর যেটা বলেছেন সেটা বলেছেন তাদের দাবি আদায়ের জন্য একটা সংঘবদ্ধ জায়গায় থাকতে হবে। তো এই মতুয়াদের মধ্যে এক অংশ কিন্তু সেই গুরুচাঁদ এবং আমাদের যিনি আছেন তার নাম হচ্ছে হরিচাঁদ ঠাকুর, এদের যে মন্তব্য বা এদের যে বক্তব্য, এদের যে আদর্শ সেটা মেনে চলেন। তারা বলেন যে আমরা সনাতনী ধর্ম, আর সনাতনী যে হিন্দু নয় সেটাও আপনাদের এর আগেও বারবার বলেছি, আবার একটি পর্ব নয় সেটা নিয়ে আলাদা করব। সনাতনী ধর্ম হচ্ছে এই বাংলার যে লৌকিক যে ধারা সেই ধারার থেকে এসছে, এবং সেই বুদ্ধ এবং পরবর্তীকালে নাথ ধর্ম এগুলোর প্রভাবেই কিন্তু মতুয়া ধর্ম তৈরি করতে বাধ্য হয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর, কেননা ব্রাহ্মণ্যবাদীরা যেভাবে শোষণ করতে শুরু করেছিল এই বাংলার ভূমিপুত্রদের। আমার হাতে একটি বই রয়েছে, বইটার নাম হচ্ছে অনালোকিত অতীত ইতিহাসে ভারতীয় মূল নিবাসীরা ও তাদের ধর্ম ভাবনা, লিখেছেন মণিমোহন বৈরাগী। এই বইয়ে আমি একটি পৃষ্ঠায় আপনাদের নিয়ে যেতে চাইছি, 212 নম্বর পৃষ্ঠা। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বিভিন্ন কবিয়ালরা কিন্তু এই আম্বেদকরের আন্দোলন বা হরিচাঁদ গুরুচাঁদের আন্দোলনকে তারা পিছিয়ে দিয়েছেন তাদের ওই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবের ফলে। এখানে যে কথাটা লেখা হয়েছে সেখানে বলেছেন লেখক যে 26শে মে 2007 শনিবার নদিয়ার পালপাড়া আম্বেদকর ভবনের পাশে হরি গুরুচাঁদ আম্বেদকর অনুরাগীদের পরিচালনায় অনুষ্ঠিত ভারতরত্ন বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের 115তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে মনুবাদী কবিয়াল অসীম সরকারের আলোচনা থেকে প্রকাশ, ডক্টর আম্বেদকর হলেন হিন্দু চতুর্বর্ণের শূদ্র বর্ণের মানুষ আর নমশূদ্রতা ব্রাহ্মণ্য বর্ণের। আবার তিনি তার আলোচনায় মতুয়া ধর্মকে আলাদা ধর্মের মর্যাদা না দিয়ে বরং তাকে সূক্ষ্ম সনাতন ধর্ম হিসেবে হিন্দু ধর্মেরই অঙ্গ বলে প্রচার করেন। কিন্তু তথ্য যুক্তি ও অনালোকিত ঐতিহাসিক তথ্যের মাধ্যমে প্রমাণ মেলে যে অস্পৃশ্য সমাজের মানুষেরা হিন্দু ধর্মী নয়, তাই ডক্টর আম্বেদকরও হিন্দু ধর্মী ছিলেন না। তারপর আপনাদের আমি যেটা নিজেদের দেখাতে চাইছি সেটা হচ্ছে 215 নম্বর পৃষ্ঠা। 215 নম্বর পৃষ্ঠায় আগে 214 নম্বর পৃষ্ঠাটা একটু শুনিয়ে দিই। লেখক লিখছেন, একবার ভেবে দেখুন কেন ঠাকুর হরিদাস যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র পূজা পার্বণ ইত্যাদি বর্ণ হিন্দুদের যাবতীয় ধর্মীয় সংস্কৃতি বর্জন করতে বলেছেন, এবং হিন্দু ধর্ম বর্তমানে থাকতে ঠাকুর হরিচাঁদের কেন মতুয়া ধর্ম প্রবর্তনের দরকার হয়েছিল সেটা তিনি বলেছেন। আর হরিলীলামৃত গ্রন্থে কেনই বা বলা হয়েছে বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণ জন্য যশবন্ত গৃহে হরি হইল অবতীর্ণ। এবার 215 নম্বর পাতায় যাই। সেখানে লেখক মণিমোহন বৈরাগী লিখছেন তার এই বইটি হলো অবলোকিত অতীত ইতিহাসে ভারতীয় মূল নিবাসীরা ও তাদের ধর্ম ভাবনা। 215 নম্বর পৃষ্ঠায় কি লিখছেন? তিনি লিখছেন, ঠাকুর গুরুদাসের লড়াই আন্দোলনের ফলে 1871 সালে শুরু হওয়া সেন্সাস রিপোর্ট থেকে চরমহীনতা সূচক চন্ডাল নাম বর্জনের সময় মনুবাদীরা অত্যন্ত সুকৌশলে 1911 সালের সেন্সাস রিপোর্টে চন্ডাল পূর্ব নাম নমর সাথে শূদ্র শব্দ যোগ করে নমশূদ্র নামে পুনরায় অন্য আরেক প্রকার হীনতা সূচক নামে ঠিক পূর্বের মতোই তাদের হেয় করে রাখেন। কিন্তু প্রশ্ন হলো, কোন জাতির নামের সাথে শূদ্র শব্দ যোগ করে সরাসরি গৃহীত করা যায় কি? অতএব নমশূদ্রের শূদ্র অংশ বর্জিত হয়ে কেবলমাত্র নম হওয়াই বিধেয় নয় কি? এবার আপনার কাছে একটু এগিয়ে যাব। সেটা হচ্ছে লেখক লিখছেন যে কাশ্যপ মুনির বংশধরদের চন্ডাল নামে হেয় প্রতিপন্ন করা ব্রাহ্মণদের এক ঐতিহাসিক ষড়যন্ত্র। এখানে কাশ্যপ মুনির কথা বলা হয়েছে বটে,
কিন্তু কাশ্যপ বলে যে কোনো মুনি ছিলেন সেটা কিন্তু প্রামাণিক তথ্য নেই। যাই হোক, মণিমোহন বাবু তার বিশ্বাসের জায়গা থেকে বলছেন, এবং যারা মতুয়া ধর্মের বিশ্বাসী তারাও এটা মানেন। তারা বলছেন, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে প্রমাণিত চণ্ডাল জাতির উৎপত্তির মূলে যে শূদ্র জাতির প্রয়োজন, ধর্মসূত্র সমূহের যুক্ত দূরের কথা, পাল রাজত্বকালেও সেই শূদ্র জাতির কোনো অস্তিত্ব ছিল না বঙ্গভূমিতে। কারণ ওই সময় কাশ্যপ মুনির বংশধর বঙ্গভূমির নবজাতিত বৌদ্ধ ছিলেন। দেখুন লাইনটা দেখুন, তারা বৌদ্ধ ছিলেন। তাছাড়া বঙ্গদেশে বৈদিক ধর্মের পাকাপাকি অনুপ্রবেশ ঘটেছে তো 1130 খ্রিস্টাব্দ নাগাদ পাল রাজাদের পতনের পর। আর সেন রাজারা তো বৌদ্ধ নমজাতিকে সঙ্গে সঙ্গে অস্পৃশ্য পতিত নমজাতিতে পরিণত করেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে ইতিহাসকে কবে থেকে বিকৃত করা শুরু হয়েছে, সেই 1130 সাল থেকে আজও পর্যন্ত সেই ধারা চলছে। সেইভাবেই কিন্তু ওই বিজেপি দলের নেতারা, তারাও মতুয়াদের ওই হিন্দু বানাবার কথা বলছেন। আবার রাজ্যের যে শাসক দল, তাদের যে নেতারা, তারাও কিন্তু ওই মতুয়া সম্প্রদায়ের হিন্দুত্বের একটি অংশ বলে তারা বলতে চাইছেন। এবং রঘুচাঁদ গরুচাঁদ রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ নিয়ে, তাদের চিন্তা নিয়ে, তারা সমাজ সংস্কার, শিক্ষা প্রসারে তাদের গুরুত্বপূর্ণ কাজ আছে। মতুয়া সমাজ তারা ভরসা করেছে, সেইটাকে 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে। সেই পরিবারের প্রমথরঞ্জন ঠাকুর এমপি হয়েছে, আমাদের সাথে তার রাজনীতির মিল ছিল, কিন্তু রাজনীতির মিল না থাকলেও ঠাকুর বাড়িকে রাজনীতির অংশে ফালা করা হয়। বরং তখন মতুয়া মহাসংঘ, তাতে নানান ধরনের লোক থাকতেন মতুয়া সমাজে। আমাদের বামপন্থী লোক অনেক ছিলেন, এখনো হয়তো কিছু আছেন, অনেক ছিলেন। কখনো মতুয়া বাড়িটাকে রাজনীতির ক্রীড়াক্ষেত্রে পরিণত করেন, অথবা মতুয়া বাড়িটাকে ভেঙে মতুয়া সমাজকে বিভক্ত করেন। আর এখন কি হচ্ছে? আপনারা সবাই জানেন যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, তারা এসআইআর পরবর্তী যে এক অনিশ্চিত বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষের আগামী দিনে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, এই দোলাচলের মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ করে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছে। তাদেরই তরফ থেকে আমাকে আজকে দিল্লিতে তারা এই স্মারকলিপি দিয়েছেন। তাদের এই দাবি, তাদের এই আশঙ্কার সঙ্গে আমি এবং কংগ্রেস দল সম্পূর্ণভাবে একমত। আমি বিষয়টা আগামী দিনে সুযোগ মতন দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর ব্যবস্থা করব। এই এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে এক ভয়, ভীতি, আতঙ্কের বাতাবরণ তৈরি করা হয়েছে এবং হচ্ছে, পরিকল্পনা মাফিক আগামী নির্বাচনকে মাথায় রেখে। শুধু তাই নয়, পরিচয়পত্র পাওয়ার জন্য, বৈধ কাগজপত্র জোগাড় করবার জন্য সাধারণ মানুষ, যাদের একটা বড় অংশ ততটা শিক্ষিত নয়, এত তথ্য, এত ডকুমেন্ট বোঝার জন্য, সেই রকমের গরিব এবং যথাযোগ্য শিক্ষা না থাকার কারণে এই বাংলার লক্ষ লক্ষ, বলবো না, অন্তত 2 কোটি মানুষ এই সেন্সে বলছি যে তারা অশিক্ষিত সম্প্রদায়ের। এত কাগজপত্র জটিলতা বোঝার মতন তাদের সুযোগ সুবিধা নেই। একটু আগে আমাকে ফোন করেছিল কেরল থেকে, 2002-এ তাদের নাম নেই, কি করবে? আমি আমাদের লোকদের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। আর এই সুযোগে একটা, যাকে আমরা ধান্দাবাজ শ্রেণী বলতে পারি, দালাল শ্রেণী বলতে পারি, মানুষের এই বিপদকে, মানুষের এই অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে
প্রমাণপত্র দেওয়ার নামে, বৈধ কাগজপত্র দেওয়ার নামে তাদের কাছ থেকে বেআইনিভাবে পয়সা উপার্জন করছে। মানুষ ভয়ে তাদেরকে পয়সা দিচ্ছে, মানুষ ভয়ে টাকা পয়সা দিচ্ছে যদি তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট পাওয়া যায়। তারা বলছে আমরা বৈধ কাগজপত্র দিয়ে দেব। আরেকটা ব্যবসা শুরু হয়েছে বাংলা জুড়ে, আরেকটা দুর্নীতির ব্যবসা শুরু হয়েছে বাংলা জুড়ে, এসআইআর দুর্নীতি। এবং এই এসআইআর দুর্নীতিতে সম্পূর্ণভাবে জড়িয়ে আছে তৃণমূলের নেতারা। এলাকায় এলাকায় তৃণমূলের নেতারা বিএলএ সেজে, কেউ বিএলও হয়ে, কেউ দালাল হয়ে তারা মানুষের কাছে, মানুষের এই বিপদের সুযোগে তাদের কাছে তারা শোষণ করছে, আর্থিক শোষণ করছে। মানুষ ভয়ে তাদেরকে টাকা পয়সা দিতে বাধ্য হচ্ছে। অর্থাৎ বাংলা জুড়ে এসআর কে কেন্দ্র করে আরেকটা এসআইআর দুর্নীতি জন্ম নিচ্ছে। আমি গতকাল চিফ ইলেকটরাল অফিসারকে চিঠি লিখে তার প্রতিবাদ করেছি। আগামী দিনে যেখানে যেখানে যেতে হয় আমরা যাব। বাংলার কোন বৈধ ভোটার, আবার বলছি, বাংলার কোন বৈধ ভোটার তাদের ভোট দেওয়ার অধিকার, রাস্তা আছে, রাস্তা থেকে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট থেকে কোর্ট আছে, 1 তারিখ থেকে পার্লামেন্ট খুলছে, সেখানেও কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বিষয়টাকে আবার সেখানটায় আমরা উত্থাপন করব। 1 ডিসেম্বর থেকে পার্লামেন্ট শুরু হচ্ছে, শীতকালীন অধিবেশন, সেখানে আমরা বিষয়টাকে তোলার ব্যবস্থা করছি। তাই বাংলার কোন মানুষ আপনারা বিভ্রান্ত হবেন না, অকারণে আতঙ্কিত হবেন না। আতঙ্কের রাজনীতি তৈরি করে এই বাংলায় ভোট কারবারিরা তারা ভোট লুটার চেষ্টা করছে, ভোট কামানোর চেষ্টা করছে। আমি খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি, কোনো উদ্দেশ্য নিয়ে নয়, বাংলার কোনো বৈধ ভোটারের ভোট দেওয়ার অধিকার আমরা কেড়ে নিতে দেব। আপনারা সবাই জানেন যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তারা এসআইআর পরবর্তী যে এক অনিশ্চিত বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষের আগামী দিনে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, এই দোলাচলের মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ করে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছে। তাদেরই তরফ থেকে আমাকে আজকে দিল্লিতে তারা এই স্মারকলিপি দিয়েছেন। তাদের এই দাবি, তাদের এই আশঙ্কার সঙ্গে আমি এবং কংগ্রেস দল সম্পূর্ণভাবে একমত। আমি বিষয়টা আগামী দিনে সুযোগ মতন দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর ব্যবস্থা করব। এই এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে এক ভয়, ভীতি, আতঙ্কের বাতাবরণ তৈরি করা হয়েছে এবং হচ্ছে পরিকল্পনা মাফিক আগামী নির্বাচনকে মাথায় রেখে। শুধু তাই নয়, পরিচয়পত্র পাওয়ার জন্য, বৈধ কাগজপত্র জোগাড় করবার জন্য সাধারণ মানুষ, যাদের একটা বড় অংশ ততটা শিক্ষিত নয়, এত তথ্য, এত ডকুমেন্ট বোঝার জন্য, সেই রকমের গরিব এবং যথাযোগ্য শিক্ষা না থাকার কারণে এই বাংলার লক্ষ লক্ষ, বলবো না, অন্তত 2 কোটি মানুষ এই সেন্সে বুঝি যে তারা অশিক্ষিত সম্প্রদায়ের। এত কাগজপত্র জটিলতা বোঝার মতন তাদের সুযোগ সুবিধা নেই। একটু আগে আমাকে ফোন করেছিল কেরল থেকে, 2002-এ তাদের নাম নেই, কি করবে? আমি আমাদের লোকের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। আর এই সুযোগে একটা, যাকে আমরা ধান্দাবাজ শ্রেণী বলতে পারি, দালাল শ্রেণী বলতে পারি,
মানুষের এই বিপদকে, মানুষের এই অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে প্রমাণপত্র দেওয়ার নামে, বৈধ কাগজপত্র দেওয়ার নামে তাদের কাছ থেকে এখন এই ঠাকুর বংশের মধ্যে যারা এই অনশনে বসলেন তাদের কি বলেছেন শান্তনু ঠাকুর? তারা বলেছেন রোহিঙ্গা, মুসলমান। রোহিঙ্গা কি পুরো কথাটা জিজ্ঞাসা করলে শান্তনু ঠাকুর বলতে পারবেন না, আর মুসলমান কারা সে কথাটাও বলতে পারবেন না। তিনি জানেন না যে এই বাংলাদেশে এবং আমাদের এখানে যে বাঙালি মুসলমান তারা প্রত্যেকেই ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পরবর্তীকালে হিন্দু ধর্মের আগ্রাসনে তারা স্বেচ্ছায় হয়তো তারা কিছু ভেবেছেন যে শাসক দলের কিছু সুযোগ সুবিধা পেয়ে আমাদের অস্তিত্বটাকে বাঁচাতে পারবো, তাই তারা হিন্দু হয়েছিলেন, আর নয়তো ভয়ের চোটে হিন্দু হয়েছিলেন। সে কথাটা আজকে তুলতে গেলে বড় ইতিহাস, অনেক বড় বিষয় ব্যাপার হয়ে যাবে। কিন্তু এই মতুয়াদের হিন্দু বানানোর প্রক্রিয়া এবং এই মতুয়াদের আন্দোলন এবং শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়াবে, মতুয়াদের অস্তিত্ব কোথায় সংকটে পড়ছে এবং মতুয়ারা নিজেরাও এর জন্য কতটা দায়ী, এটা কিন্তু বলা হলো না এই পর্বে। এটা দ্বিতীয় পর্বে বলবো। এর জন্য প্রথম পর্বটা দেখার পর একটু অপেক্ষা করুন, দ্বিতীয় পর্বে পুরো ছবিটা আপনাদের সামনে হাজির করে দেবো। আজ এখানেই বিদায় নিচ্ছি। দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে।